প্রোডাকশন হাউসের সামনে থেকে নামিয়ে দিয়ে নিজের অফিসে এসে বসতেই জংসুক কিছু ফাইল দিয়ে বলল, আপনার নামে এই অবজেকশন এসেছে স্যার। শুধু তাই না, ঘটনাচক্রে আপনার উপরও দোষ চাপানো হয়েছে। আপনি নাকি গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ করে বিদেশে পাচার করে দেন। যদি 24 ঘন্টার মধ্যে কোনো সমাধান আপনি দিতে না পারেন, তাহলে আপনাকেও অ্যারেস্ট করা হবে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে স্যার। আরো কি কিছু বলতে চাও? আমি তদন্ত করে জেনেছি আপনার নামে এই অ্যালিগেশন অন্য কেউ দেয়নি, তে ম্যাম দিয়েছে। আমার মনে হয় ম্যাম ভুল বুঝছে আপনাকে, কারণ ম্যাম তো তার গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ হওয়ার জন্য নিজেই প্রেসারে আছে। হয়তো যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার চাপ দিচ্ছে তাকে, তাই এমন করেছে। আজকে তোমাকে একটা নতুন চাকরি দেব, মাছ বিক্রেতা হবে তুমি। সেই দিনে তো আপনার জন্য আমাকে ভিখারি শাস্তি হলো, আজ আবার মাছ বিক্রেতা কেন? আমার শত্রু খুঁজে বের করার জন্য জংসুক বেবি, তুমি কি একটু মাছ বিক্রেতা হতে পারবে না? ওই মাছ, ওই। আপনি এইসবের জন্য আমাকেই খুঁজে পেলেন? আরে আমার বউকেও এত বিশ্বাস করি না যতটা বিশ্বাস তোমাকে করি জংসু বেবি। তাই তো ভালোবেসে সকল সহজ কাজ তোমাকেই দেই। তুমিই তো আমার একমাত্র আশা ভরসা, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এতটাই বিশ্বাস যে একবার ভিখারি তো আরেকবার মাছ বিক্রেতা, আবার কখনো লেসপিতা ওয়ালাও সাজাই। ওই লেসপিতা লেস। আচ্ছা ঠিক আছে, আমাকে কি কি করতে হবে বলুন। জংকুক মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে ভাবছে কিভাবে কি করবে। সব থেকে বড় কথা, সে আজও জানতে পারলো না তের সাথে সেদিন কি এমন হয়েছিল যার কারণে তে তাকে এত ঘৃণা করে। কার থেকে জানতে পারবে সে? নামজুন সর্দার তো তখন গ্রামে ছিলেন, তাই সে কিছু জানে না। জংকুকের দুশ্চিন্তার মাঝে নামজুনের কথা কানে আসে। আমার ছেলেকে এতটা দুর্বল আমি কখনো হতে দেখিনি। কি হয়েছে বাবা, চিন্তিত লাগছে কেন তোমার? তুমি যেই বৌমার হয়ে এত যুদ্ধ করলে, সে আজকে আমাকে শাসিয়ে গেছে। কি বলেছে সে? বলল আজকে বাসরটা নাকি আমাকে জেলে বসেই করতে হবে। বাসর তো কাল হলো, আজ আবার বাসরের কথা উঠলো কেন? বাসর হয়নি বাবা। এমন সময় দরজা থেকে সুগা বলল, হায় রে আফসোস, বাসরটাও ঠিক মতো করতে পারলো না মন্ত্রী মশাই। দোয়া করি আমার বউয়ের মতো যেন তোমার বউয়েরও হাঁপানি রোগ হয়, তাহলে বুঝবে কষ্ট। সমস্যা নেই, আমি হাঁপানির ওষুধ নিয়েই যাবো বাসরে। শুধু হাঁপানি না, যত প্রকার রোগ আছে সব রোগের ওষুধ রেডি করে রাখবো, যাতে বাসরটা ইনকমপ্লিট না হয়। ওটা বাসর ঘর হবে নাকি ফার্মেসি? আমি যে তোমাদের মাঝে আছি এটা দেখতে পাচ্ছো? তুমি তো আমাদের বন্ধু হও, বন্ধুর সামনে এগুলো বলাই যায়। এর জন্যই আমার মেয়েটা তোমাকে ভালোবাসে না। ভালোবাসে না কে বললো? তোমার মেয়ের ফ্যাস ফ্যাস কান্না মনে হয় দেখি না আমি। কবে যে এসব ঝামেলা মিটবে কে জানে। আসল শত্রু খুঁজে না পেলে কিচ্ছু সমাধান হবে না। আমার বউ যেমন আমাকে ভুল বোঝে, তোকেও তোর হবু বউ ভুল বুঝবে। ওই গুন্ডাগুলোকে প্রশ্ন করা হচ্ছে, জানতে পারলাম কোনো মহিলা তাদের 5 লক্ষ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেছে। পরিকল্পনা করে সামনে পেছনে গুন্ডা রেখেছিল যাতে শেষ করে দিতে পারে। মাঝে মাঝে আফসোস হয় বাবা, তোমাদের জেনারেশনে কেন বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? না হলে ওই সময় কি ঘটেছে জানতে পারতাম। শুধু বউয়ের কথা না ভেবে এই বৃদ্ধ বাবার জন্য তো কিছু করতে পারো। বৃদ্ধ বাবার জন্য নিজেকে বাবা বানিয়ে তোমাকে দাদু ডাক শোনার অধিকার করে দিতে পারি। এদিকে ইয়োনো আয়ু আর নেন্সিকে নিয়ে শপিং করতে এসেছে। আয়ু এখানে এসে পালানোর জায়গা খুঁজছে, আর সে পেয়ে গেছে। অনেক কষ্ট করে পাইপ বেয়ে নিচে নেমে বলল, ফাইনালি ওই খুনি থেকে পালাতে পেরেছি। কিন্তু খনিটা তো তোমার পেছনে আছে, তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না জানেমান। বিষণ্ণ মনে একা বসে আছে জংকুক, কানে তার ব্লুটুথ। অপর পাশে আছে জংসুক, তার কানে ব্লুটুথ যেটা গামছা দিয়ে কপালে বেঁধে রাখা। সামনে ঝুড়ি ভরা মাছ, এক এক সময় এক একজন এসে মাছ কিনে যাচ্ছে। এর মাঝেই একজন বিদ্যালয় এসে জিজ্ঞাসা করে, ইলিশের কেজি কত করে? 1700 টাকা। 1000 দিব। বাঙালি দেখি একটু চান্স পেলেই লাফিয়ে পড়ে। আগে ইলিশের দাম কত ছিল খেয়াল আছে? তাও আবার সাইজে ছোট। এগুলো ভালো করে দেখেন চাচা, ডিমওয়ালা ইলিশ। এমন সময় জংকুক এসে বলল, ইলিশের দাম আজকের জন্য তোমার দোকানে 500 টাকা করে দাও। একেবারে 150 করে দেই। এবার বুঝলে তো, যারা দিন রাত রোদে পুড়ে পরিশ্রম করে তাদের কত কষ্ট। এই কষ্ট বুঝতে হলে একদিন আপনিও ছদ্মবেশে আসুন। সারাদিন তো ওই এসির মধ্যে বসে থাকেন, বুঝবেন কিভাবে আমার কষ্টটা? তোমার তো সাহস কম না, মন্ত্রীকে কষ্ট দিতে চাও। আমি কি কম কষ্টে আছি? আরে এই মাছ বিক্রেতার অন্তত বউ তাকে সেবা যত্ন করে, আমার কপালে তো তাও জোটে না। উল্টো বউ আমার নামে মামলা করে বসে আছে। বিয়ে করেছেন এক রাতও হলো না, এর মধ্যে এমন যত্ন চান? সেটা বোঝার জন্য তোমার মতো গবেটকে আগে একটা বিয়ে করাতে হবে। বাই দা ওয়ে, ওনাকে ডেকে আজ অল্প দামেই সবাইকে মাছগুলো দিয়ে দাও।
যদি সন্দেহ করে? বলবে সকাল থেকে মাছ বিক্রি অনেক ভালো হচ্ছে, তাই দুপুর দিকে দাম কমিয়ে নিচ্ছি। ওই চাচা, আসেন, এদিকে আসেন। আমার জংসু বেবি আজ পারফেক্ট মাছ বিক্রেতা হয়ে গেছে। হ্যাঁ, সেই একদিন ভিখারির কণ্ঠে আপনার মন জুড়িয়ে যায়, আর একদিন মাছ বিক্রেতার। এমন করো না, আমি তোমাকে সিনেমার নায়ক হওয়ার সুযোগটা করে দেব একদিন। বলি কি, এইসব না করে একটা বউ এনে দেওয়ার সুযোগ করে দিলেই তো হয়। মন্ত্রীর এখনো বৈবাহিক সুখ হলো না, তুমি মিয়া এখনই সুখ চাওছে। কথার মাঝে জঙ্কুকের কল আসে। তাকে এখন মিটিং এ জয়েন হতে হবে। বিরোধী দল আর তেও থাকবে সেখানে। আমিও যাব তোমার সাথে। কোনো দরকার নেই বাবা। তোমার নামে মিথ্যা মামলা চলছে, আমাকেই তো তোমার পাশে থাকা উচিত। বাবা হয়ে আমি একদম দূরে থাকতে পারবো না। এদিকে জিমিন বই হাতে সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে বসে আছে। সুগাও সুইমিং পুলের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, তোকে তো এভাবে কখনো সুইমিং পুলের কাছে আসতে দেখিনি। এভাবে হুটহাট মেয়ে মানুষ দেখলে চলে আসেন কেন? মেয়েদের প্রাইভেসি বলতেও কিছু থাকে। সুগা বিড়বিড় করে বলল, লিংডিকাল থেকে প্রাইভেসি দেখেই তো বড় হয়েছি, আজ আবার নতুন কি? যাই হোক, বড় হয়েছিস, পরিবর্তন তো হতেই হবে, সমস্যা নেই। বিয়ের পর তোর প্রাইভেসি আমি অনলিমি করে দেব। কি বিড়বিড় করছেন আপনি? ভাবছি। কি ভাবছেন? তোর গোসল করতে চশমা লাগে, চোখের কতটা অধপতন হয়েছে। আমার চোখের অধপতন হয়নি সুগা ভাই, ওটা আপনার চোখের হয়েছে। তাই তো রাস্তার মধ্যে যে কোনো মেয়েকে পেলেই ঘেঁষাঘেঁষি শুরু করেন। আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি, এটাই শুধু তোর চোখে পড়ে, আর কারোরটা পড়ে না? কি শুরু করলেন আপনি? সত্যিটা বললেই তো হয়। কোন সত্যি? ভালোবাসার মানুষটির পাশে অন্য কাউকে দেখলে যতটা মনে আঘাত হয়, ততটা বাকি মানুষদের বেলায় হয় না। ভালোবাসার মানুষটির ভালো খারাপ সব দিক যেমন আমাদের নজরে থাকে, অন্যদের বেলায় সেই বিষয়টা নজরে আসে না। সুগা ভাই, তোর বাপের সৎ ভাইয়ের ছেলে আমি, ভাই ভাই করে কান খাবি না। বাপের সৎ ভাই মানে তো আমার কাকা, তার ছেলে তো আমার ভাই হয়, তা না হলে কাকু বলে ডাকবো? ভাইয়াবাদিকে অন্য কিছু ডাকা যায় না? হ্যাঁ যায় তো, নষ্ট পুরুষ। এই নষ্ট পুরুষের বাপের নাতির মা হবি তুই। মানে? কাছে আয়, বুঝিয়ে দিচ্ছি। সুগা চাহনি দেখে জিমিন বুঝে যায় কোনো অঘটন ঘটবে, তাই নিজের মুখের উপর ওড়না ধরে বলল, আপনার ছোঁয়া আমার সহ্য হয় না। একদিন ঠিকই আমার ছোঁয়া পেতে আমার কাছে আসবি তুই। এতটা দায় আমার পড়েনি। যেদিন ভালোবাসার ক্ষতটা বৃদ্ধি পাবে সেদিন তোর দায় পড়বে। এমন সময় সুবিন পেছন থেকে সুগার মাথায় গাঁটটা মেরে বলে, তোমার লজ্জা হওয়া উচিত ইডিয়েট, তাড়াতাড়ি উপরে আসো। সুগা রুমে আসতেই সুবিন রেগে বলল, আমি যেন এই দৃশ্য আর না দেখি। তুমি যে এই দৃশ্য দেখবে সেটা কি আমি জানতাম নাকি? আমি তো জানতাম তুমি বাসায় নেই। এর মানে আমার পিছনে পিছনে তুমি মেয়েটাকে এইভাবে জ্বালাও? তোমাকে কেন বলবো? বাদ দাও এসব কথা। আজ এত তাড়াতাড়ি এলে যে? শুনেছি তুমি এসেছো তাই। তাছাড়া তোমার ভাই যে হোক আসবে, ওর বিয়ে সানাই বাজাবো, একসাথে কি তোমারটাও বাজাবো নাকি? আগে ভাই আসুক, এবার সানাই বাজে নাকি অন্য কিছু সেটাই দেখতে পাবে। কি করতে চাইছো তোমরা? আমি তো কিছুই করব না, যা করা তোমার ছেলে করবে। এবার আমি আমার মতো ইনভেস্টিগেশন চালাচ্ছি, এটাতে যেন কোনো বিপদ না হয়। যারা বিপদে আছে তাদেরকে বাঁচাতে চাই, হয়তো এতে অনেকের মাঝে বিচ্ছেদ ঘটবে, আবার অনেকের মৃত্যু। অন্যদিকে মিটিং শুরু হলো। সামনাসামনি বসে আছে তিনজন ব্যক্তি, তে জংকুক ও বিরোধী দলের লোক। বড় আসনে বসে আছে বিচারক, আর দূরে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি ও নামজন। বিচারকের বয়ানে তে কিছু কাগজপত্র দেখিয়ে বলল, আমার কাছে যেসব ইনফরমেশন আছে সেগুলো আমি আপনার সামনে পেশ করলাম। আপনি কি বলতে চান মন্ত্রী জিয়ান জংকুক অপরাধী? এই পৃথিবীতে একেবারে সাধু বলে কোনো ব্যক্তি হয় না, তাই আমি শিওর করে বলতে পারবো না উনি কেমন। আমার পাওয়া তথ্য অনুসারে আমার আইডিয়া এই কাজগুলো উনিই করেছে। আমার এখন শুধু একটাই চাওয়া, আইনের সঠিক বিচার আর ওই মেয়েগুলোকে জীবিত খুঁজে পাওয়া। বিচারক কাগজগুলো ভালো করে দেখে বলল, এখানে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই যেটা জিয়ান জংকুককে আসামি বলে দাবি করা যায়। তবে জিয়ান জংকুক যদি তার বিরুদ্ধে প্রমাণ দিতে না পারেন, তাহলে এগুলো দিয়ে তাকে আসামি বলে দাবি করা হবে। আমার ইনফরমেশন অনুযায়ী জিয়ান জংকুকের চালাপালারা ইদানিং খুব বেড়েছে। তারা একটুতেই মন্ত্রীর নাম করে লুটপাট করে, গরিবের হক মেরে খায় তিনি। এমন মন্ত্রী কি দেশের রক্ষা করতে পারবে? বিচারক জংকুকের দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু বলতে চান? মিস্টার গংইউ আমার নামে যে প্রমাণগুলো দিল তার বিরুদ্ধে আমার একটাই কথা। আমার লোক আমার নামে লুটপাট করেছে, আমি তো করিনি। আর কি কেউ দেখেছে আমি তাদেরকে লুটপাট করার জন্য সাজেস্ট করেছি? নাটের গুরু তো আপনি, তাছাড়া মিস্তে তো আপনার উপরেই মামলা করেছে। সে না হয় আমার বউয়ের ভুল বোঝাবুঝি দ্বারা একটু ছোটখাটো পাগলামি, মিয়া বিবির ভুল বোঝাবুঝি মিটে যাবে তখনই, যখন আমরা হব চার দেয়ালে বন্ধি। ছেলেটা আমার এখনো বাসরের বিভোর। জন্মের সময় বউটা আমার কি এমন খেয়েছিল যে ছেলে আমার বউ ছাড়া কিছুই বুঝে না। বউ?
এই যা, আমার তদন্তে তো একটু ভুল হয়ে গেল। আপনি যার সাথে মিলে মামলা করেছেন সে তো আমারই বউ। এখানে যে আপনার উপর দায় চাপানো হয়েছে তার সলিউশন করুন। জঙ্কুক আবার চিৎকার করে জংসুককে ডাকে। জংসুক! ডাক শুনে জংসুক রকিকে নিয়ে আসে। গঙিও অবাক হয়ে যায়, কারণ এই ছেলেকে তো সে আজও বাজারে পাঠিয়েছিল চাঁদাবাজি করতে। ধরা পড়লো কিভাবে? জঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, বাসরটা তো আজ রাতে হবেই বউ, ওটা কি মিস করা যায়? তাই তো হাটে হাড়ি ভাঙার প্ল্যানটা করে এসেছি। এখন শুধু বাড়ি যাব আর শুরু করে দেব তোমার আমার সুখের বাথরুম বিলাস। কি কি প্রমাণ এনেছেন এগুলো পেশ করুন। আজকে বাজারে চাঁদাবাজির জন্য মারপিট শুরু হয়। বিশেষ করে দীর্ঘ 2 মাস ধরে এমন চলছে। মন্ত্রী জিয়ন জাংকুক তো তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিল, তাই আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারি স্যারের নামে মিথ্যা মামলা করা হয়েছে। এজন্য আসল অপরাধীকে সোজা এখানে নিয়ে এসেছি। এই নিন, পেন ড্রাইভে এখানে সব রেকর্ড আছে। সবার সামনে ভিডিও ওপেন করতে দেখা গেল রকি গঙিয়ার লোকজনকে সাথে নিয়ে সবার থেকে জিয়ন জঙ্কুকের নাম করে টাকা চাচ্ছে। জংসুক আর কিছু ভিডিও দেখালো, যেখানে দেখা যায় জঙ্কুকের দলের কেউ চাঁদাবাজি করেনি। তাহলে আমার গার্মেন্টসের সাধারণ মেয়ে কর্মীগুলো কোথায়? আমি তাদেরকে সুরক্ষিত দেখতে চাই। জংসুক তুড়ি বাজাতেই 3টি মেয়ে চলে আসে। জঙ্কুক তার কানের কাছে মুখে এনে বলল, কতটা ব্যাকুল হয়ে আছি আমি আমার নেক্সট বাসুরের জন্য। দেবতী, তোমার সব অবজেকশন এত দ্রুত মিটিয়ে দিলাম অনলি ফর মাই বাথরুম বিলাস। তে মেয়েগুলোর দিকে এগোতেই যাবে, তখনই জঙ্কুক তার হাত ধরে বলে, ওদিকে গেলেই তো স্বামীর নামে করা মিথ্যা মামলা ধরা পড়ে যাবে। দেবতী, কোথায় পেয়েছেন এদেরকে? আমি তো পাইনি, পেয়েছে তো জংসুক, তাকে জিজ্ঞাসা করো। মেয়ে 3 জন সবার সামনে বয়ান দিল জঙ্কুকের পক্ষে। সবকিছু শুনে গয়ংকে অ্যারেস্ট করা হলো। নিজের চালে নিজেই ফেসে গেলেন। আপনার নিজের স্বামীর নামে আপনি মামলা করেছিলেন, আপনার কি খারাপ লাগেনি? যে আসামি তাকে তো শাস্তি পেতেই হবে, হোক সে আমার স্বামী বা অন্য কেউ। জিয়ন জঙ্কুক যেমন বিচক্ষণ মানুষ, তার বউ তো তেমনই হবে। একদম মানিয়েছে দুজনকে। দেখলে তো দেবতী, তোমার আমার মিলন দুনিয়া করেছে গ্রহণ। তবে আমি গ্রহণ করিনি। বিয়েটা তো হয়েই গেছে, এখন আর গ্রহণ করা বা না করা দিয়ে কি হবে? সোজা তো বাবা মা ডাক শোনার প্রস্তুতি নিতে হবে। আপনার কথাগুলো বাংলা সিনেমার ভিলেনদের মতো। বাংলা সিনেমার মেসকা হিরো হয়ে কে জীবনটা বরবাদ করবে? বউয়ের আঁচলের নিচে থেকে নিজেকে ভার্জিন রেখে বউয়ের সতীত্ব বজায় রাখা তো বাংলা সিনেমার নায়কদের কাজ। আমি তো মন্ত্রী, বউকে নিয়ে চলে যাব সোজা চন্দ্র রৌদ্র বৃষ্টি তন্দ্রা এসব না, ডাইরেক্ট বাথরুম বিলাস। এরপর তে গাড়িতে উঠে সোজা চলে গেল নিজের কোম্পানিতে। আর জঙ্কুক মিটিং শেষ করে বাসায় চলে এসেছে। বড় ভালোবাসা দেখিয়ে বিয়ে করেছিলে না? বউ কেমন ডোজ দিল? মাস 2 কি 1 গেলেই তো ডোসের ফল পাবে, এত তাড়াতাড়ি ফল পাওয়া যায় না কাকা। দিনে দিনে নির্লজ্জ হয়ে যাচ্ছ তুমি। বিদেশ থেকে এগুলো শিখেছো? এগুলো দেশেও শেখা যায়। শুক্রিয়া, অন্তত তোমার আর তোমার ছেলের মতো আমি নই। কি বোঝাতে চাও তুমি নিজেকে দিয়ে? হতে পারি আমি ব্যাপাস বাণীর অধিকারী, কিন্তু দিন শেষে আমি আমার একমাত্র বউয়ের যোগ্য স্বামী, যে নিজের বউ ব্যতীত অন্য নারীতে আসক্ত না। তোমার বউ তো তোমাকে বাইন্ডিং করছে। বউয়ের অভিমান হয়েছে খুব, সেটা একদিন ভেঙে যাবে। সেদিন আমিও সুখী সংসার গড়ে তুলব। এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। জঙ্কুক সোফায় বসে নামজনকে বলল, বোনেরা কোথায়? তুমি যে বলেছিলে ওরা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইয়ের বিপদ শেষ, কান্নাও শেষ, এখন পিঠা বানাচ্ছে। আর একটা সুখবর আছে ব্রো, ভাই কল করে বলল 2টা স্যাম্পল টেস্ট করার পর ম্যাচ করেছে দুজনের। এখন শুধু তাকে দেশে নিয়ে আসবে। জঙ্কুক মৃদু হেসে জেনির দিকে তাকিয়ে বলল, শত্রুই এবার শত্রুর কাজে লাগবে। জিমিনার ইয়নজি পিঠা বানিয়ে নিয়ে এলো। জঙ্কুক জিনকে তেমন পছন্দ না করলেও জিমিনার ইয়নজি জঙ্কুকের কলিজার টুকরা। দুই বোনকে আগলে রেখেছে সবসময়। আমার বউটা কোথায়? তাকে কি তোরা কেউ দেখেছিস? ভাবি তো এখনো আসেনি। এত রাত হয়ে গেল এখনো আসেনি? কোথায় এত রাত? আসবে হয়তো, এত উতলা হইও না। বড় আব্বু, তোমার ছেলে একদিনই বউকে চোখে হারাচ্ছে। আব্বে বেটা সুগা, বউ হচ্ছে এমন একটা ব্যক্তি যাকে কাছে পেলেও চিন্তা, আবার কাছে না পেলেও চিন্তা। এমন ভাবে বলছো যেন আমাদের কারো বউ নেই, শুধু তোমার একারই বউ জুটেছে। তোমরা যে জেনারেশন ভিত্তিক দুটো করে বিয়ে করেছো, প্রথমে আমার দাদা, তারপর আমার বাবা, তারপর আমার না মানে কাকা, আর আমি তো একটা বিয়েই করেছি। এই ছেলের সামনে কোনো কথা বলে শান্তি নেই। আমার এই 2টা বিয়ের জন্য মনে হয় মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে, বিশেষ করে কাইয়ের অপকর্মের জন্য। মাঝে মাঝে জঙ্কুকের কথার মাঝে প্রকাশ পায় অপকর্ম করেছে আমার ভাই, কিন্তু দোষের ভাগীদার আমিও। কেন আমি ইঞ্জিনিয়ার হয়ে লড়াই করিনি? এদিকে আমি কিছুই বুঝতে পারি না। আমি সাধ্য অনুসারে চেষ্টা করতাম,
এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অধিকার দেখাতে আসলে তো চুপ থাকতেই হবে। তাই তো আমি না পেরে অনেক সময় চুপ থাকতাম। নামজনের ভাবনায় ব্যাঘাত ঘটে গাড়ির আওয়াজে। এসে গেছে আমার অ্যানাকোন্ডা বউ, হল রুমে পা রেখেই একটা তুফান বাঁধিয়ে দেবে। এই না তুমি তোমার বউকে চোখে হারাচ্ছিলে, এখন আবার ভয় পাচ্ছ যে? ওই যে বললাম, বউ মানুষটা এমন যে থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। জঙ্কুক গালে হাত দিয়ে দরজায় তাকিয়ে আছে দেখে নামজন আবারও জিজ্ঞাসা করলো, এভাবে কি দেখছো দরজার দিকে? আমার বউটার গাড়ির শব্দ বাড়ির ভিতরে এসেছে 10 মিনিট হয়ে গেল, এখনো বউয়ের দেখা মিলল না কেন? হেঁটে হেঁটে আসছে, প্লেনে করে না, সময় লাগবে তো। হেঁটে হেঁটে তো আমিও আসি বাবা, এত সময় তো লাগে না। কিছু হলো না তো আবার? তোমার বউয়ের কিছু হবে বলে মনে করো তুমি? আমি তো বলিনি আমার বউয়ের কিছু হলো কিনা, আমি বলতে চাচ্ছি এই সর্দার মহলে আবার কারো কিছু হলো কিনা। আমার যে বউ, বলা যায় না কার পেটে কখন ছুরি চালিয়ে দেয়। কিছু হলেই তো আবার মিডিয়া এসে শুরু করে দেবে, আমার সামনেই লাইট ক্যামেরা নিয়ে অপরাধ করবে বউ, আসামি হয়ে যাবে স্বামী। তে বাড়ির ভিতরে আসতেই ইয়ঞ্জি এসে বলল, আমরা 2 বোনাস পিঠা বানিয়েছি, তুমি এত দেরি করলে কেন? কাজ একটু বেশি ছিল তাই। নিজের স্বামীর নামে মামলা করাটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট কাজ। আমার স্বামীর নামে আমি মামলা করেছি বলে আপনি যে কথাগুলো আমাকে শুনিয়ে দিলেন, আপনার বউ যদি আপনার নামে মামলা করতো তাকে কি করতেন? ভাই, তোমার বৌমা কি কোনো শিক্ষা দীক্ষা পায়নি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না? আমার বৌমার কথা পরে, আগে তো তোমার গোরাটাকে দেখো, মানে আমার সুপুত্র। সেও বা কবে বড়দের সাথে মেপে মেপে কথা বলে? বেটা সুগা, আমাদের বাসায় কয়টা দাড়ি পাল্লা আনিস তো? কেন ব্রো, দাড়িপাল্লা দিয়ে কি হবে? বড়দের সাথে মেপে মেপে কথা বলার সময় হয়েছে। যদি ওজনে ভুল হয় তাই আমার বাবা কাকাকে এক পাশে বসিয়ে আরেক পাশে পাল্লা দিয়ে কথা বলবো। জিন নিজের হাতের বালা খুলতে খুলতে তেকে বলল, তে তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। এটা আমার বাবা গড়ে দিয়েছিল আমাকে, আমার বৌমার জন্য রেখেছিলাম। জন্মের পরেই তো আমার ছেলে হারিয়ে গেল, কোথায় আছে জানি না। অনেক খুঁজেছি আমরা, তাকে তো আর পেলাম না। বৌমার পাবো কই? তাই আমার এই বালার অধিকার এখন তোমার, এটা তুমিই নাও। এটা আমার কাছে আমি উপহার হিসেবে রেখে দিলাম, কিন্তু এইটা আমি পড়তে পারবো না। কেন পারবে না? পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা আপনি আপনি ঘটে যায়, বলা তো যায় না সেই ছেলেটা হঠাৎ করেই ফিরে আসলো। তখন এটা নিয়ে আপনার খারাপ লাগা আপনার মাঝে কাজ করবে। আমার ব্যবহার করা বলা আপনার বৌমাকে দেওয়া শোভা পাবে না। আর আমি চাই না অন্যের জিনিস দখল করতে। নিজের যোগ্যতায় যতটুকু অর্জন করব তাতেই আমি খুশি। এই নাও পিঠা খাও, তোমার 2 ননদ ভালোবেসে বানিয়েছে। আমাদের বাসার ছেলে মেয়েরা খুব মিশুক, ওরা সবাইকে ভালোবাসা দিতে জানে, আর একটু ভালোবাসা পেলেই খুশি। কাহিনী কি বাবা, তোমার 2 ভাইয়ের 2 নাম্বার বউগুলো আমার 1 নাম্বার বউয়ের সাথে চিপকে নাগিন ডান্স দিচ্ছে কেন? বাবার 2 নম্বর বউ না বলে কি মা বলতে পারো না? মন থেকে না আসলে বলবো কেন? তোমাকে আমি সোজা সাপটা বলে দিচ্ছি বাবা, তোমার ওই 2 নাম্বার বউ কিন্তু সুবিধার না। তার জন্য আমার বউয়ের কিছু হলে তোমার বউয়ের অস্তিত্ব এই বাড়িতে রাখবো না। আমাকে ধমকাচ্ছ তুমি? তাহলে শুনে রাখো, এইসব ভয় পাই না আমি। বউ হারানোর ভয় যে সবার মাঝেই থাকে বাবা। তোমার এই বয়সে 2 নাম্বার বউটা চলে গেলে তুমি যে দেবদাস হয়ে যাবে সেই দুঃখ আমি তোমার মাঝে দেখতে পাচ্ছি। আমার ওই 2 নম্বর বউ তোমার খালামণি হয়, অন্তত খালামণি বলে তো ডাকতে পারো। খালামণি ডাকটাও যে আমার ডাকতে ইচ্ছা করে না। খালামণি যদি এমন দরজাল হয় তাহলে তাকে ভালোবাসা সহজ না। নামজন কিছুই বলতে পারলেন না। তিনি জিনকে বিয়ে করেছিলেন জঙ্কুককে মাতৃত্বের স্বাদ দেওয়ার জন্য, কিন্তু এগুলো তো জঙ্কুক পায়নি, বরং পেয়েছিল অবহেলা। অল্প বয়সে দাদা মারা যাওয়ার পর ভালোবাসা পেয়েছিল শুধু ইউনজুন আর ছোট তের থেকে। তাদেরকেই এখন সে ভালোবাসে। জঙ্কুক তো তার সন্দেহের তালিকায় জিনকে আগে রাখে, কিন্তু প্রমাণ আর নিজেদের গোপন কার্য হাসিল করার জন্যই জঙ্কুক এখনো চুপ আছে। আজকে যে তে অফিসের নামে মানুষ মেরে এসেছে এটা বোগাম জঙ্কুককে বলে দেয়। সব শুনে জঙ্কুক মৃদু হেসে মিটিং রুম থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যেতেই পথের মধ্যে দেখা হয় নামজনের সাথে। শোনো বাবা, এই যে আমি দরজাটি লাগিয়ে দেব, যতক্ষণ না আমি বের হব আমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না। সে আমার বিরোধী দল এসে বাড়িতে বোমা ফাটাক না কেন। মনে রাখবে ছেলে এখন বিবাহিত, যথেষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন তোমার ছেলের। আশা করি বিষয়টি বুঝেছো। তোমার কারণে বাড়িতে একদিন বোম ফাটবে, অসভ্য ছেলে। ওই বোম তো আমার বউয়ের থেকেই ফাটবে, যাতে বেশি জোরে না ফাটে সেটার চেষ্টাই করছি। জঙ্কুক বড় বড় পা ফেলে ঘরের দরজা লাগিয়ে দিল। বউ কি আমার বাসরের ভয়ে পলাপলি খেলছে? দেখো বউ, অনেক রাত হয়েছে, সকালে উঠে কাজে যেতে হবে। ছুটির আগের দিন রাতে এমন পলাপলি খেলবে? এখন আসো একটু বাসর করি।
তে উত্তর দিচ্ছে না দেখে জঙ্কুকে সে থেকে পেছন থেকে জড়িয়ে ধরে। ছাড়ুন তো মন্ত্রী মশাই। আহা, কখনোই ছাড়বো না। এভাবে উন্মাদের মতো আচরণ আপনার সাথে যায় না। বউয়ের সাথে সব যায়। তে কান্না করতে শুরু করে। জঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে আর একটু শক্ত করে আগলে নিয়ে বলে, এবার একটু মন ভরে কান্না করো দেবতী। তোমার এই কান্না ওই চাঁদটাও দেখতে পারবে না। আমার বউয়ের কান্না দেখার অধিকার যখন আমি রাখি না, সেই কান্না দেখার অধিকার ওই চাঁদও রাখে না। তুমি কান্না করবে তো আমার বুকে মুখ ডুবিয়ে কান্না করবে। অন্তত তোমার অশ্রুর পানি সব আমার বুকে এসে স্পর্শ করবে। আমি ঠিক আছি মন্ত্রী মশাই। ঠিক না থাকলেও নিজেকে ঠিক রাখতে জানে আমার দেবতী। আপনি কি করে জানেন? আমার বউ তুমি, তোমার ব্যাপারে এটুকু জানবো না? আপনার বউকে নিয়ে আপনার অনেক ভালোবাসা, তাই না? অবশ্যই, আমি আমার বউকে অনেক ভালোবাসি। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি ভালোবাসতেই জানেন না। যদি জানতেন তবে এইভাবে ভালোবাসাকে কবর দিতেন না। আমি ভালোবাসাকে কবে কবর দিয়েছি? কিছু না, ঘুম পেয়েছে আমার। বলে তে ভেতরে যেতে নেয়। তখনই জঙ্কুক তের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি হলো, আটকালেন কেন আমাকে? ওই চাঁদ তোমার চোখের পানি দেখেছে, আমি দেখিনি। আমার খুব হিংসা হচ্ছে, তাই এখন ওই চাঁদকে আমি আমার চুম্বন বিলাস করে দেখিয়ে দেব। বলেই জঙ্কুক চাঁদের সামনে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তে চোখ বন্ধ করে আছে। জঙ্কুক চোখ মেলে চাঁদের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে চাঁদকে বুঝিয়ে দিল যে সে ওই চাঁদকে হারিয়ে দিয়েছে। তে কান্না কাউকেই দেখায় না, কারণ কান্না তো দুর্বলতা। সেই কান্না যখন চাঁদ দেখেছে, তার মানে জঙ্কুকের থেকেও তের কাছে মূল্যবান ওই চাঁদ। তাই এখন হিংসে করে চাঁদের সামনে চুম্বন বিলাস করে নিল জঙ্কুক। শোনো দেবতী, জীবনে বাথরুম বিলাস করব, চুম্বন বিলাস করব, আরো অনেক বিলাস করব, কিন্তু ওই চন্দ্র বিলাস করব না। কারণ ওই শালা চাঁদ কিনা তোমার চোখের পানি দেখে নিল। আপনি কি পাগল নাকি মন্ত্রী মশাই? শুধুমাত্র বউয়ের জন্যই পাগল, বাকিদের জন্য ঠিক আছি। জঙ্কুক থেকে কোলে করে বিছানায় এনে শুয়ে দিয়ে বলল, আজকে নাইট ড্রেস পরনি কেন? আপনার পথ নজর থেকে বাঁচতে। সে তুমি বোরকা পরে থাকলেও স্বামীর হাত থেকে বাঁচতে পারবে না। স্বামীর বদ নজর তোমার উপরে পার্মানেন্ট লেগে গেছে। চুম্বন বিলাস করার সময় বউয়ের জ্বরের মাত্রাটা উপলব্ধি করেছি, তাই তো আজকেও পারফেক্ট বাসর ব্যতীত পার করতে হবে। তে জঙ্কুকের বাদন থেকে সরে যেতে নিলে জঙ্কুক তের গলার কাছে হাতটা শক্ত করে রেখে বলে, দুষ্টুমি করবে না দেবতী। করলে কি হবে শুনি? কি আর হবে, তোমার বরের ছোট্ট ছোট্ট রোম্যান্সে বাধা পড়বে। রোম্যান্স আবার ছোট বড় আছে নাকি? আছে তো, এই যে এখন যেই ভালোবাসা দিচ্ছি এগুলো তো ছোট্ট ছোট্ট রোম্যান্স। আর বড় রোম্যান্স কোনটা? যেই রোম্যান্সের ফল হিসেবে তুমি আর আমি বাবা মা হব, ওটাই তো বড় রোম্যান্স। গভীর রাতে জিমিন ব্যালকনিতে বসে সোজা একটা ঘরের দিকে তাকিয়ে আছে, কারণ ওই ঘরের ব্যক্তিটি ব্যালকনিতে এসে তাকে প্রায়ই চোখ টিপ দিয়ে যায়। আজকেও কি সুগা ভাই আসবে? জিমিনের ভাবনার মাঝে বাইকের হর্ন বেজে ওঠে। জিমিন মেন গেটের দিকে তাকাতেই দেখতে পেল একটি মেয়ে এসেছে, হয়তো এখন ক্লাবে যাবে। সুগা গিটার হাতে বেরিয়ে এসে মেয়েটার পিছনে বসতে মেয়েটা বাইক চালিয়ে চলে গেল। ঘৃণা করি আমি আপনাকে, আপনি আসলেই নষ্ট পুরুষ, বাজে লোক। আপনার মতো নষ্ট পুরুষকে আমি ঘৃণা করি। আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন না। এদিকে সুগা ক্লাব ঘরের সামনে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে, মেয়েগুলিকে কোন রুমে নেওয়া হয়েছে সেটা আগে জানতে হবে, তারপর অ্যাকশন নিব। ইয়েস স্যার, আমাদের ফুল টিম আছে এখানে। ওরা এক একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। একটা কথা জিজ্ঞেস করি স্যার? করো। আপনার শখের নারী আপনার সাথে আমাকে দেখে তো চলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এটা দূর থেকে আমিও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাকে কেন সত্যিটা জানাচ্ছেন না? আমার শখের নারী আমাকে কতটা আঘাত করে জানো? এতটাই যে সে মাঝে মধ্যে আমার সামনে আমার মৃত্যু কামনা করে। এদিকে আমি তার সামনে অন্য নারীর সাথে মিশলে সে জ্বলে পুরো ছারখার হয়ে যায়। কি অদ্ভুত প্রেম আমাদের। আপনি তাকে কবে জানাবেন যে আপনি তার নষ্ট পুরুষ নন? আমি আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট, আর ওই দিনের মেয়েটা ছিল আরো একটা ক্রিমিনাল। এখন সে জেনে যাওয়া মানেই আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠা। জিমিনের চোখে আমার জন্য যে তীব্র ঘৃণা, ওটা পরবর্তীতে প্রকাশ পাবে না। যদি সত্যিটা প্রকাশ পায়, তাহলে আমার প্রফেশন, আমার বাবা, ভাই আর ব্রো ছাড়াও অন্যদের মাঝে জানাজানি হয়ে যাবে। আর তখন না আমি আমার মায়ের মৃত্যুর তদন্ত করতে পারবো, না ব্রো ওই ফর্মুলা পাবে। আমাদের সব প্ল্যান বেস্তে যাবে। ইনফ্যাক্ট তেও জিমিন সবাই বিপদে পড়বে। বর্তমানে আমাদেরকে ফর্মুলা খুঁজে বের করতে হবে, এরপর একটা অপারেশন, তারপর পর্দা ফাঁস। ততদিন জ্বলতে থাকুক আমার জিমিন পাখি। আমিও দেখি তার এই ভালোবাসা কতটা আড়ালে রাখতে পারে। স্যার, মেয়েগুলোকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমের সন্ধান পেয়েছি, চলুন। হ্যাঁ চলো। সকাল সকাল জঙ্কুকের ফোনটা বেজে উঠতেই জঙ্কুক কলটা রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফোনটা কি রাত দিন 24 ঘন্টা তোমার পেছনে সময় দেওয়ার জন্য কিনেছি? স্যার, আজকে সমাবেশ আছে।
তুমি আছো আমার কোন বালটা ছিটতে? কৃষি বিষয়ে তো আপনাকে স্ক্রিপ্ট দেওয়া, আপনাকে তো সেগুলো অ্যানাউন্স করতে হবে। আফটার অল আপনি হলেন কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রী আমি, কৃষক না যে এত সকালে বউ রেখে মাঠে নামবো। বউনা ওইটা আজরাইল, তবে খুন না করে এখনো বাঁচিয়ে রাখলে কেন বুঝতে পারছি না। বেটা লুচ্চা মন্ত্রী তো মাঠে না গিয়ে সোজা কবরে যাওয়ার কথা। আসলে স্যার আমরা জনগণ তো, আপনাদের আদেশেই চলি। আপনারা মন্ত্রীরা জনগণের ওপর যা চাপিয়ে দিবেন আমরা তাই মানবো। এজন্য ওরা আপনাকে একটু কষ্ট দিতে বউয়ের আঁচলের নিচে থেকে উঠিয়ে আনতে চেয়েছে। তুমি কি আমাকে অপমান করলে জংসু বেবি? না তো, আপনি আপনার একটা পারফেক্ট সময় জানিয়ে দিন যখন আপনার বউয়ের থেকে একটু আলাদা হয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, না হলে জনগণ তো না খেয়ে মরবে। আমার বউয়ের জ্বর এসেছে, আমি আজ কোনো সমাবেশে যাব না। এভাবে আপনি জনগণের সেবা থেকে এড়িয়ে যেতে পারেন না। জনগণের সেবা তো করলাম, বেনিফিট তো কিছুই পেলাম না। এবার একটু বউয়ের সেবা করি, না হলে আমার বংশ বৃদ্ধি হবে কি করে? শাট আপ এন্ড গো। জংসু বেবি আমি আসছি, আমাকে এক্সাক্ট সময়টা জানিয়ে দিও। আর একটা কথা, এই মোবাইল কোম্পানির মালিককে একটু খোঁজ নাও। কেন স্যার? তার বউয়ের নাম্বারটা জোগাড় করে তার সংসারে আগুন লাগিয়ে দেব তাই। বেটা ফাউল, তখন বুঝবে এই ফোনের জ্বালায় সকালবেলা কত পুরুষের অন্তর জ্বলে উঠে। বলে কলটা কেটে দেয় জঙ্কুক। আজকে অফিসে যাবে না তুমি। কেন? তোমার জ্বর তাই, আমি সমাবেশ থেকে বাড়িতেই ফিরবো। জঙ্কুক বিছানা থেকে উঠে আবারও তাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে কেন এত ঘৃণা করো জানি না, শুধু বলবো আমাকে একটু সময় দাও। আগে নিজেই সত্যটা জেনে নেই, তারপর তোমাকে সত্যিটা বলবো। ততদিন তুমি একটু শান্ত হয়ে থাকো দেবতী। বলে জঙ্কুক চলে গেল ওয়াশরুমে। তে কিছু একটা ভেবে বোকামকে কল দেয়। আজকের সমাবেশের সমস্ত আপডেট আমাকে দিবেন। যেদিন ম্যাডাম জানতে পারবে আমি তার জীবনের রাজাকার হয়ে এসেছি, সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে তের কাছে বসতেই বাড়ির সবাই তার রুমে এসে হাজির হয়। তোমরা এমন সাত সকালে আমার ঘরে হামলা দিচ্ছ কেন? আরে বাবা, তোমাকে তো কালকেই বলে দিলাম যে সকালবেলা ছেলের ঘরের সামনে আসবে না, তবু আসলে। সার্ভেন্টকে উপরে খাবার আনতে বললে কেন? তে মায়ের কি কিছু হয়েছে? কিছু তো আমারও হতে পারতো, কই আমাকে নিয়ে তো কিছুই জিজ্ঞাসা করলে না। তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি যে সুস্থ আছো। সমাবেশে না গিয়ে এখনো বাসায় কি করো? আজকে আমি সমাবেশে যাব না। বলা তো যায় না, বিশেষ করে বউয়ের ক্ষেত্রে আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। দেখা গেল সমাবেশ থেকে এসে দেখবো আমার বউয়ের কোনো অস্তিত্ব এই বাড়িতে নেই। তুমি একদম চিন্তা করো না, তোমার বউকে আমরা কিচ্ছু হতে দেব না। আমরা সবাই আছি তো, সুস্থ হয়ে যাবে আমাদের বৌমা। সতীনের মেয়েকে জড়িয়ে ধরে বৌমা বলার মতো দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিল। জীবন যুদ্ধে বউকে নিয়ে কত নাটক যে দেখতে হবে মন্ত্রী হয়ে, এটা আমি নিজেও জানতাম না। হতাশ জীবনটা। কিছু বললে তুমি? আমার বউয়ের পাশ থেকে উঠে যান। কেন? কারণ ওর অ্যালার্জি আছে। কিন্তু আমি তো অ্যালার্জির কিচ্ছু আনিনি। আজ তো আপনিটাই তো আমার বউয়ের জন্য অ্যালার্জি। জ্বরের সময় ওর আশেপাশে লোকজন থাকা পছন্দ না। এতক্ষণ তো তুমি ছিলে তোমার বউয়ের পাশে। আমি তো আমার বউয়ের স্বামী, তাই আমি থাকতে পারি। বাকিরা আসামি, তাই পারে না। এখন আমার ঘরের আবর্জনা কমিয়ে চলে যাও। আবর্জনার কারণে অ্যালার্জি বাড়ে। আমরা ব্রেকফাস্ট করে নেই। তাদের জন্য আনা খাবার রেখে সবাই একে একে চলে গেছে। জঙ্কুক নিজের মতো খাবারগুলো প্লেটে সাজিয়ে তের সামনে ধরতেই তে বলে, আমি খাবো না। হা করো। বললাম তো খাওয়ার ইচ্ছে নেই। তাহলে কি চুমু খাবে? মানে? খাবার তো খেতে চাও না, তাই বললাম চুমু খাবে। শরীরে তো একটু শক্তির দরকার। চুমু খেলে যে শরীরে শক্তি বাড়ে, এটা কোত্থেকে জেনেছেন? নিজের জীবন থেকে। এই যে আমি তোমাকে চুমু খাই আর শক্তি পাই, আসো তোমাকে আরেকটু শক্তি দেই। একদমই না, দূরে থাকুন আমার থেকে। আপনার ওই রকম শক্তি আমার একদম দরকার নেই। তুমি খাবার শেষ করলেই আমি চলে যাব। আপনি জানেন আপনি যে একজন বিরক্তিকর মানুষ। সে বউয়ের কাছে স্বামীরা বিরক্তকর হয়, বিশেষ করে রোম্যান্স করতে গেলে। খাবারটা খেয়ে নিও দেবতী, এটা ঝাল ঝাল খাবার। তোমার জ্বরের জন্য এভাবে বানাতে বলেছি। আপনি কিভাবে জানলেন যে আমার জ্বর আসলে আমি ঝাল খাবার খাই? বউ হও তুমি আমার, বউয়ের খোঁজ নিব না আমি? এরপর জঙ্কুক থেকে খাবার আর ওষুধ খাইয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমি সমাবেশের জন্য ব্যস্ত না হলে তোমাকে রেখে যেতাম না। যেতে ইচ্ছা করছে না বউকে রেখে। দেখো আমার মনটাকে, সবাই বউ পাগল বলে দিচ্ছে, অথচ আমি আমার বউকে ভালোবেসে এমন করি, এটা বুঝলো না। আপনি জানতো মন্ত্রী মশাই? এই জান না বলে জান বলতে পারো না? দুইটার মধ্যে পার্থক্য কি? জান হলো যেতে বলা, আর জান হচ্ছে জীবনের সাথে মিশিয়ে নেওয়া। জঙ্কুক চলে যেতে যেতে আবার বলল,
জানি তুমি আমাকে কল দেবে না, তাই কল দেওয়ার কথা বলছি না। শুধু বলবো এইদিক ওইদিকে যাওয়ার চেষ্টা করবে না। এসে ঘরে না পেলে কিন্তু পাতাল থেকে খুঁজে সোজা বাথরুমে নিয়ে জ্বর অবস্থাতেই বাথরুম বিলাস শুরু করে দেব। জঙ্কুক গাড়িতে বসে নামজনকে বলল, তোমার বাবা আমার উপর অন্যায় করেছে বাবা। কেন, কি করেছে? ওই যে আমাকে ললিকালে বিয়ে করিয়ে দিয়ে মনে বউয়ের জন্য ভালোবাসার উষ্ণতা ফুটিয়ে এখন দুই বউ নিয়ে কবরে চলে গেছে। এখন আমার বউয়ের মনে প্রেমের উষ্ণতা কে জাগাবে? বেদ্যপ ছেলে, বাবার সামনে লাগামহীন কথা বলতে পারো আর বউয়ের মনে উষ্ণতা জাগাতে পারো না। দিলে তো মাথাটা বিগড়ে। চ্যালেঞ্জ করলাম তোমাকে, বউ আমার স্বামী বলতে অজ্ঞান হয়ে যাবে। তোমার মতো অসভ্য ছেলের কাছ থেকে এসব ছাড়া আর কি বা আশা করা যায়? বিকেলে যে হোক আসবে, বিয়ের ডেটটা ফিক্সড করে দিও ওদের। তোমার কি রানিং কোনো মিশন আছে? যেটা আছে তার কাজ চলছে, তুমি বিয়ের ব্যাপারে কথা বলো। ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। এমন বলছো কেন? এমনিতেই বললাম, ভাইয়ের বিয়ে না হলে তো তুমি তোমার দ্বিতীয় বৌমাকে দেখতে পারবে না। বিয়ে করার জন্য মনে হচ্ছে লাফাচ্ছ। অস্বাভাবিক কিছু তো হচ্ছে না বাবা, বিয়ের জন্য তো ছেলে মেয়েদের মন লাফাবেই। লজ্জা করে না বিয়ের কথা বাবার সামনে বলতে? বাবা বিয়ে না দিলে তো ছেলেকে নিজ দায়িত্বে মনে করিয়ে দিতে হবে যে তার বিয়ের বয়স হয়ে গেছে। এতে লজ্জার কি আছে? সব লাগামহীনরা কি সর্দার বাড়িতেই জন্মেছে? এটা তোমাদের সৌভাগ্য, বাবা হয়ে করেছেটা কি? তোমরা ভাইয়েরা তো আর আমাদের বিয়ে করাতে পারলে না, আমরাই তো নিজে থেকে উদ্যোগ নিই। বউটা মরার সময় যে কেন আমাকে নিয়ে গেল না আল্লাহ জানে। সুবিনার কথা না বাড়িয়ে চলে যায়। সুগা পাশে থাকা গরম কফি নিয়ে বাইরে আসতেই দেখে জিমিন একটা ছেলের বাইকে বসে কোথাও যাচ্ছে। বাইকটা চোখের আড়াল হতেই সুগা কাকে যেন কল দেয়। আমি একটা বাইকের নাম্বার দিচ্ছি, ওই বাইক চালকের বায়োডাটা আমার চাই বলে কল কেটে হাতে থাকা কফির মগটা ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জঙ্কুক সমাবেশে এসে জংসুককে কল দিল। জংসু বেবি, আমার বউয়ের এখন বর্তমান অবস্থা কি? ভালো স্যার। তুমি লাস্ট কখন চেক করেছো? এই তো 5 মিনিট আগে গিয়েছিলাম। এতক্ষণ হয়ে গেল তুমি বলছো এই তো, এখনই যাও গিয়ে দেখো ওর কিছু লাগবে কিনা। একটা কাজ করি স্যার, আমি ম্যামের ঘরে বসে থাকি, আপনি আসলেই আমি চলে আসবো। এই একদম না, তুমি আমার ঘরে যাবে না। তোমার তো সাহস কম না, আমার বউয়ের পাশে বসে থাকতে চাও। এই যে আমাকে দিয়ে পাইচারি করাচ্ছেন, এটাকে কি বলে? এটাকে বলে মন্ত্রীর বউয়ের সেবা করা। নিকুচি করেছে এমন সেবার, আমি রিজাইন করব শীঘ্রই। আমার এখান থেকে বের হয়ে কোন কাজটা করবে তুমি ভেবে রেখেছো? যাচ্ছি আমি এক্ষুনি আপনার বউয়ের কাছে, খোঁজ নিয়ে এসেই জানাচ্ছি। আগে জানলে জীবনে আপনাকে সমাবেশে পাঠাতাম না। তোমার আগেই ভাবা উচিত ছিল যখন তুমি আমার ঘুমের 12টা বাজিয়েছিলে। শুধু কি তাই, আমার অসুস্থ বউকে একা রেখে এখানে আসতে হয়েছে শুধু তোমার জন্য। এতটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার শিক্ষা হয়ে গেছে বস, এরপর থেকে আপনি বউয়ের আঁচলের নিচেই ঢুকে থাকবেন, আমি আপনাকে বাধা দিব না। আমার বউয়ের আঁচলের নিচে তো আমি থাকি, তাতে তো তোমার বাবার আপত্তি হওয়ার কথা না। আমি তো আপত্তি করছি না। তোমার কথার টোন তো বলে তুমি আপত্তি করছো। আমি তো বুঝি না, আমি যদি আমার বউকে কোলে নিয়ে দুনিয়া দেখি তো আমার টাকায় আমার অধিকারে সবকিছু করি, তাতে জগতের আপত্তি কোথায়? না বস, আপনি একদম ঠিক আছেন, আমিই যাচ্ছি আপনার বউয়ের খোঁজ নিতে। কথার মাঝে তের চিৎকারের শব্দ পেয়ে জংসুক পিছনে তাকাতেই দেখে তে সিঁড়ি দিয়ে নিচে গড়াতে গড়াতে পড়ছে। ম্যাম! জংসুক থেকে তুলে বসাতে গিয়ে দেখে ওখানে সাবান পানি রাখা। কাজের মহিলা সাবান পানি রেখে একটু অন্য পাশে গিয়েছিল। এরই মাঝে এই ঘটনা ঘটে গেছে। জেনে এসে সেই কাজের মহিলাকে একটা থাপ্পড় মারে। আন্টিকে কেন মারলেন? কারণ ওর জন্যই তো আমাদের বোমা পড়ে আঘাত পেয়েছে, ওকে তো শাস্তি পেতেই হবে। মহিলাটি কান্না করছে। ইয়নজি আবার বাধা দিতে চায়, কিন্তু ওকে আটকালো জিন। না পেরে একটু দূরে গিয়ে কল দিল নামজনকে। জেনির কথায় মহিলাটিকে বেঁধে ফেলা হয়। ওকে চাবুকের আঘাত করো, এমন কাজ যেন দ্বিতীয়বার না করে, এটা ওকে বোঝাতে হবে। এভাবে অসহায় নারীকে আঘাত করার কোনো মানে নেই। উনি একজন মানুষ না বুঝে এমনটা করেছে। ততটাও অবুঝ না যে এভাবে সিঁড়িতে সাবান পানি ফেলে অন্যদিকে ব্যস্ত থাকবে। ওর কাজ ও শেষ না করে অন্য কাজ করতে চায় কিভাবে? ওকে তো শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে ওর যোগ্যতা কোথায়। আপনি এটা ঠিক করছেন না ম্যাম। তুমি 2 টাকার বডিগার্ড তো, এগুলো বলবে, লেভেল বুঝে কথা বলতে হয়, এটা জানো না? আমাদের পরিবারের বিষয় নাক গলাতে আসবে না, তাহলে তোমাকেও ভুগতে হবে। উনি অসহায়, মারবেন না। জলদি সুস্থ হয়ে ওঠেন ম্যাম, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার ক্ষমতা দিয়ে আপনি ওদেরকে আটকাইতে পারবেন। ইউনজি ম্যামের মতো কেউ এই কথাটা গুরুত্ব দিতেছে না। আপনি একটু সাহসী আছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ম্যাম। আরেকজন কাজের মহিলা থেকে বিছানায় এনে শুয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে ওই মহিলাটিকে শাস্তি দেওয়ার জন্য বাগানে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। সার্ভেন্ট মহিলাটি বিদ্যা, এই বাড়িতে কাজ করে বহু বছর ধরে। মনে পড়ে গেল তার সেই পুরনো কথা।
ইয়ঞ্জুন ও জিন এরা দুজন বাড়ির প্রত্যেকের সাথে কত ভালোবাসা দেখিয়ে কথা বলতো। একদিন কোনো এক কারণে নামজুন চলে গেল গ্রামে কয়েক সপ্তাহের জন্য। ঠিক তখনই পাল্টে গেল সবকিছু। বাড়িতে হাজির হয় কায়ের দ্বিতীয় বউ জেনি, যার পাশে দাঁড়িয়ে ছিল এক ছেলে, যাদের পরিচয় জেনে ভেঙে পড়ল ইয়ঞ্জুন। এর ঠিক কিছুদিন পরে বাড়িতে আসে জঙ্কুকের পরিচয়ে কুক। এসে জালিমের মতো আচরণ করে। ঠিক এভাবেই এক সার্ভেন্টকে শাস্তি দেওয়া হয়। ইয়ঞ্জুন বাধা দেওয়ায় ওই দিন কাই তাকে খুব মেরেছিল। পুরোনো কথা মনে পড়তেই কান্না করে দেয় মহিলাটি। তিনি রুমে এসে তের মাথায় হাত বুলাতেই হঠাৎ করে তার চোখ গেল তের গলার কাছে। ভির জন্মের সময় একজোড়া লাল তিল হয়েছিল, যেটা বড় হওয়ার সাথে সাথে এখন একটু বড় হয়েছে। জোড়া লাল তিল দেখে সার্ভেন্টের মুখে হাসি ফুটে ওঠে। ভীমা ফিরাইছে, এই জন্যই তো বলি ভীমায়ের মতো করে সবাইকে এত ভালোবাসে আর ওদেরকে প্রতি পদে পদে কেন এত হেনস্থা করে। আমি তোমারে অনেক কিছু বলতে চাই ভীমা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো। তের জ্ঞান আছে, তবুও আজ অকেজো। সে খুব ভালো করে জানে এগুলো থেকে দেখানোর জন্যই করছে জেনি, না হলে তের আঘাতে তার কি আসে যায়। একবার আমি বিছানা থেকে উঠি, এই মহিলার হয়ে আমি হিসাব নেব জেনির কাছ থেকে। জীবনের কারণে অকারণে অনেক মানুষকে আঘাত করেছে এই মহিলা, এখন তো তার আঘাত ফেরত পাওয়ার সময় হয়ে গেছে। জীবন ক্লাস শেষ করে বাইরে এসে এদিক ওদিক তাকাতেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। সকালে যার সাথে কলেজে এসেছিল তাকে খুঁজছে সে, না পেয়ে কল দিল তাকে। ওপাশ থেকে রিসিভ করতেই কানে ভেসে আসলো নারী কণ্ঠ। হ্যালো, কারে চাই? তামিম আছে? তামিম তো হসপিটালে ভর্তি। আপনি কে? আমি ওর মা। তামিমের কি হয়েছে আন্টি? আমি তো জানি না মা, শুধু শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে, এখন অজ্ঞান হয়ে আছে আমার ছেলেটা। ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন আন্টি। আচ্ছা মা। জিমিন কল কাটতেই তামিমের মা সুগার দিকে তাকালো। তামিমের মায়ের অভিনয় তুমি বেস্ট অ্যাওয়ার্ড পাবে। তামিমের নাকে মুখে ব্যান্ডেজ করা, এগুলো হতো না যদি সুগার এক কথায় রাজি হয়ে যেত। সে বেশি বাড়াবাড়ি করার কারণেই এই ফল পেয়েছে। আমার জীবন পাখি থেকে 10 হাত দূরে থাকবি, না থাকলে আবারও নার্সের সুন্দর মুখগুলো দেখার সুযোগ পাবি। শুধু তাই না, তাদের কিউট কিউট নরম হাতের ইনজেকশন ফ্রিতে ভোগ করবি। আর একটা কথা, সিনিয়রদের সম্মান করে চলবি, বেয়াদবি করতে যেন না দেখি, মনে থাকবে? ঠিক আছে স্যার। তে বিছানা থেকে নিঃশক্তিতে উঠে পানি পান করে ইউজিকে উদ্দেশ্য করে বলল, ওই মহিলার এখন কি অবস্থা? ওনাকে মেরে মুখ থেকে রক্ত বের করে দিয়েছে, খুব বাজে অবস্থা ওনার। এ কি, তুমি উঠে দাঁড়ালে কেন? কোথায় যাবে? অনেক তো করলো ওই মহিলা সবাইকে অত্যাচার, এবার আমি বোঝাবো অত্যাচারের স্বাদ কেমন হয়। বলে তে চলে যায়। এদিকে জেনির কথায় সামনে থাকা একটি লোক হাতে চাবুক নিয়ে আঘাত করছে মহিলাটিকে। এটা দেখে জেনি পৈশাচিক হাসি দিয়ে জিনের কানে কানে বলে, এবার তোমার বৌমার কাছে গিয়ে আদুরে সুরে বলবে, তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি শাস্তি দিয়েছো। জঙ্কুক তো তোমাকে মাথায় তুলে রাখবে। বউ যার জন্য আঘাত পেয়েছে তাকে তুমি শাস্তি দিয়েছো, এটা জেনেই। সত্যি বলছো তো? একদম, ওই দেখো তোমার বৌমা আসছে, দেখেছো কি হিংস্র চাহনি, আবার কার দিকে দেখছে? সোজা ওই মহিলার দিকে। ও আসলেই বেস্ট শাশুড়ি হওয়ার অভিনয় শুরু করে দেবে। দেখবে তোমার ছেলে বউয়েরা তোমাকে মাথায় করে রাখবে, এরপর ভি এসে আমাদের কিছুই করতে পারবে না। একদিকে তে আসছে, অন্যদিকে জঙ্কুক আর নামজুনের গাড়ি ঢুকলো সর্দার মহলের ভিতরে। তোমাকে ওর জন্য আঘাত পেতে হয়েছিল না? এই দেখো ওর কি হাল হয়েছে তোমার জন্য। এবার তুমি খুশি তো বৌমা? শুধু কি তাই, ও তো এখন তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। অন্যায় করেছে বলে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাই না? মানুষটা অনেক ভালো, সরল সহজ মনের। যতটুকু ইয়ঞ্জি থেকে শুনলাম ও কোনো অন্যায় করেনি। তুমি ওকে আঘাত করে শাস্তি দিও না, দরকার হয় আমি ওকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। এভাবে থামাবেন না ভাইজান, আমরা কিছু না করেও বৌমার জন্য কথা শুনেছি, তাহলে কিছু করেও এই মহিলা কেন শাস্তি পাবে না? আঘাত করার মাঝেও পার্থক্য থাকে জেনি, এটা তোমাকে বুঝতে হবে। ইচ্ছাকৃত দেওয়া আঘাতের শাস্তি দেওয়া উচিত, কিন্তু কারো অনিচ্ছায় বা অগোচরে যে আঘাত দেওয়া হয় ওটা অ্যাক্সিডেন্টলি। সবকিছুকে গুলিয়ে ফেললে হয় না। তাহলে বলতে চান আপনার বৌমার কিছু হলে শুধু আমরা শাস্তি পাবো, অন্যরা পাবে না? অন্য কেউ আমার বৌমাকে আঘাত করতে আসুক, তার ব্যবস্থা নেওয়া হবে, তবে সেই আঘাত কিরূপ এটাকেও দেখা হবে। দ্বিপাক্ষিক দোষ গুণ না দেখলে তুমি কি করে একজন বুদ্ধিমান মানুষ হলে? তে এসে মহিলাটির বাঁধন খুলে দিয়ে ইয়ঞ্জিকে বলল, ইয়ঞ্জি, ওনাকে পানি দাও, ওকে তোমার পায়ের কাছে নিয়ে ক্ষমা চাওয়াও। পা ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কি উনি করেছেন? করেনি বলছো? ও ওখানে সাবান পানি না রাখলে তুমি পড়ে যেতে না? ওই সময় আমিও তো না দেখে হেঁটেছিলাম, আমার অন্যায় কি কম ছিল? আমি যদি মন্ত্রী জঙ্কুকের বউ না হয়ে রিকশাওয়ালার বউ হতাম, তাহলে কি এই শাস্তি দিতেন তাকে? অত তাই ঠেকেনি আমাদের যে কার বউয়ের কি হলো সেটা দেখতে যাবো। নিহাত তোমাকে প্রয়োজন আমাদের, তাই এত আদিক্ষেতা। তে আবার পাশে থাকা লোকটার হাত থেকে চাবুকটি নিয়ে ওই মহিলাটির হাতে দিয়ে বলল, এই সর্দার মহলে একটা ভালো গুণ আছে, তা হলো কেউ অন্যায় করলে তাকে চাবুকের আঘাত বা লাথি মেরে আঘাত করা হয়। বলা যায় এটাকেই শাস্তি
শাস্তি বলে। এখন আপনার প্রতি অন্যায়ের শাস্তি কি এইভাবেই নিব নাকি অন্যভাবেই নিতে চান? জঙ্কুক, তোমার বউ কিন্তু বাড়াবাড়ি করছে। তোমার বউ বড় হয়ে বাড়াবাড়ি করলে আমার বউ ছোট মানুষ, এগুলো তো শিখবেই। কোন দিক থেকে তোমার বউ ছোট? এত কিছু না বকে তোমার বউকে বোঝাও। এটা তো তুমিও করতে পারতে। কি বলতে চাও তুমি? এতগুলো বছর যেমন তুমি তোমার বউয়ের আঁচলের নিচে মুখ লুকিয়েছিলে, এখন আমি আমার বউয়ের আঁচল ধরেছি। এই আঁচল ছাড়া করি কি করে বলো? আফটার অল বউ তো আমার একটাই। তোমার মতো 2 নাম্বার বউ নিয়ে সংসার তো করি না। তোমার এখানেও 1 নম্বর বউ 2 নম্বর বউ দেখতে হবে? বউ কয় নাম্বার সেটা দেখার নির্দিষ্ট কোনো জায়গা লাগে নাকি? তোমরা তো সব জায়গাতেই 2 নাম্বার বউ নিয়ে ঘুরো, যেটা চোখের সামনে না চাইতেও আসে। জঙ্কুক ডাক্তারকে কল করে আসতে বলে নামজনের কানের কাছে এসে বলল, এখন যদি আমার বউ শাস্তি হিসেবে তোমার বউকে চাবুকের আঘাত করে, সহ্য করতে পারবে তো? আজ অন্যায় জিন কম করেনি। ও কি করে একজন নির্দোষকে শাস্তি দেয়? ওকে ওর প্রাপ্য শাস্তি পেতেই হবে, তবেই না একটা শিক্ষা পাবে সে। তে আবার পাশে থাকা লোকটিকে বলল, এতক্ষণ ধরে ওনাকে মারছিলেন তাই না? এবার নিন, এই দুজনকে চাবুকের আঘাত করুন। আমাদের দোষ কি? ওই যে বললাম, নির্দোষ ব্যক্তিকে আঘাত করেছেন, তাও কোনো অন্যায় ছাড়া। আমি তো বলেই দিলাম এটা আমার অন্যায় ছিল, আমি বেখেয়ালি ছিলাম। যেহেতু এখানে না বুঝে কাহিনীটা ঘটেছে, তাহলে এটার শাস্তি হয় না। তবুও তাকে নির্যাতন করা হয়েছে, তার অজান্তে তাকে ভুলের এতগুলো আঘাত করা হয়েছে, তার মাসুল তো দিতেই হবে আপনাকে। উনি যখন মুখ ফুটে বলার সাহস পাচ্ছেন না, তখন শাস্তিটা একই রূপে হোক। এতে যদি আপনার সঠিক বিচার করার ক্ষমতা রাখেন তো ভালো। কাই তুমি কিছু করো। তুমি এই বাড়ির বউ, তোমার শাশুড়িকে আঘাত করবে কিভাবে? ঠিক এইভাবে, যেভাবে তারা এতক্ষণ করছিল। জঙ্কুক, তুমিও কি তোমার বউয়ের হাতে নুনির পুতুল হয়ে থাকবে? তুমিও কি কম আছো? তোমার বউয়ের জন্য তোমার হৃদয়টা ঝলসে যাচ্ছে। তোমার বউ বউ, বাকিদের বউ কি বউ না? টানা 1 ঘন্টা ধরে চাবুকের আঘাত সহ্য করেছে জেনি ও জিন। এখন ওরা হল রুমে সোফায় বসে আছে। জিমিন বাড়িতে এসে মা চাচিদের অবস্থা দেখে মাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? এত মারের দাগ কেন? ওনাদের শাস্তি দেওয়া হয়েছে। কিসের শাস্তি? পোংরামি করতে গিয়েছিল, তাই শাস্তি পেয়েছে। ছি, মুখের কি ভাষা! বারে, ওরা পোংরামি করতে পারবে আর আমি বলতে পারবো না? শাট আপ সুগা ভাই। এমন সময় বাড়িতে ডাক্তার আসে। ডক্টর সাহেব, আমার বউয়ের কাল থেকে জ্বর, ফাটা কপাল আবারও ফাটিয়েছে, তাকেও একটু দেখে নিন। আর একটা সোফায় যে 2 জন মানুষ কাতরাচ্ছে, ওটা দেখতে পাচ্ছ না? তাদের তো দেখতেই পাচ্ছি, সাথে তাদের বরদেরকেও দেখছি। তাদের বর কোনো স্টেপ নিচ্ছে না, এটাও খুব ভালো করে দেখতে পাচ্ছি। কিসের স্টেপ নেব? ডক্টর ডাকো, সেবা করো। বউ ব্যথায় ছটফট করছে, স্বামী হয়ে আমার কাছে এসে সাফাই দিয়ে যাচ্ছ শুধু। বউ তোমার আহত, তার এখানে আমি কি করব? তুমি ডক্টর ডেকেছো, তাই বলেই তো আমি ডাকিনি। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তোমার বউয়ের জন্য ডক্টর এনে নিজের বউয়ের থেকে পার্মানেন্ট দূরে থাকি? যাদের শাস্তি দিল আমার বউ, তাদের জন্য ডক্টর এনে আমার 2 দিনের সংসার দীর্ঘায়ু না করে ক্ষণিকের করতে পারবো না। দুঃখিত বাবা কাকা, তোমাদের এই 2 নাম্বার বউগুলোর জন্য আমি আমার বউকে হারাতে চাই না। ডাক্তার তাকে চেক করে ওষুধ লিখে চলে গেছে। ওই তো ভাই চলে এসেছে। সুগা জেহবকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো। সফর কেমন হয়েছে ভাই? এই তো ভালোই। মেয়েটাকে তোমার বউ? না, আমার তেবতী। আসসালামু আলাইকুম তেবতী। আমার তেবতীকে তুই কেন তেবতী বলছিস ভাই? ভুলে গেলে নাকি? আমিও তো তেবতীই ডাকতাম। কিন্তু এই তেবতী তো সেই তেবতী না, এটা আমার রেজিস্ট্রি করা তেবতী, আর সে ছিল আমার পুতুল বউ। বাদ দাও, আমার বোনের মন হাহাকার করছে। বোনের কষ্ট কিন্তু ভাই হয়ে আমার সহ্য হবে না। আমার জীবনের এক অংশ আমার বোন, যেটা তোমার হাতে দিয়ে তোমাকে রক্ষক বানিয়েছি। এখন যাও, আমার বোনের অভিমান ভাঙিয়ে দাও। জেহব মৃদু হেসে চলে গেল ভিতরে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে দেখে জঙ্কুক তের দিকে ঝুঁকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন তেবতী? আপনাকে দেখছি। বরকে কি আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? না, একটু ভিন্ন, যেন সেই মানুষটা যাকে একসময় খুব মিস করতাম। জঙ্কুক কিছু বুঝতে পারলো না। একসময় মিস করতে মানে কি। পরে ভাবলো হয়তো জঙ্কুক বিদেশে থাকতে তাকে অনেক মিস করেছে তে। তার অবর্তমানে ঘটে যাওয়া কিছু অজানা ঘটনার খোঁজ করছে জঙ্কুক, যেটা জানতে পারলে সবকিছুর সমাধান হয়ে যাবে। জঙ্কুক মাথাটা সোজা করে অন্যদিকে তাকাতেই দেখে নামজুন তার দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? দেখছি আমার নির্লজ্জ ছেলেকে এতগুলো মানুষের সামনে বউয়ের দিকে কিভাবে ঝুঁকে থাকে। তুমি বাবা হয়ে মাঝে মাঝে এমন কথা বলো না, মনে হয় তুমি কোনো বাংলা সিনেমার হিরোইনের বড়লোক ভিলেন বাপ, আর আমি সেই হিরোইনের জীবনে আসা গরিব হিরো। এমনটা হলেও মানা যেত, অন্তত লাজ লজ্জা বেঁচে থাকতো। এখন তো ওটাও থাকে না। অবশ্য তোমাকে আর কি বলবো, আমার পোড়া কপালের দোষ।
জন্ম দিয়েছিলাম এমন এক পুত্রকে যে ক্ষণে ক্ষণে লজ্জায় ফেলে আমাকে। আমাকে জন্ম দেওয়ার আগে ভেবে চিন্তে জন্ম দেওয়া উচিত ছিল, তাহলে এই লাজ লজ্জায় পড়তে হতো না। বেদ্যপ ছেলে, তোমাকে আমি জন্ম দিইনি, তোমার মা জন্ম দিয়েছে। সূত্রপাত তুমিই ছিলে বাবা, একা আমার মৃত মাকে দোষ দিও না। তোমার চরিত্র ঠিক থাকলে আমার জন্মই হতো না। সুবিন ওর মুখটা সেলাই করে দে, না হলে এই ছেলে আমার হাতে খুন হয়ে যাবে। মাথা ঠান্ডা করো ভাই। জাঙ্কুক, বাপ তুই তো মন্ত্রী হয়েছিস, পরিবারের বড় সন্তান, তুই একটু মুখটা সামলা। আমি কি নিজে থেকেই কথাগুলো বলি? সবকিছুর সূত্রপাত তো আমার বাবাই করে। এখনই তো লাইভ দেখলে, তবু আমাকে বলবে বুঝে শুনে চলতে। শোনো সুগা, বড় ভাই থেকে ভালো কিছু শিখবে, কিন্তু এই খারাপ দিকটা খবরদার শিখবে না, তাহলে তোমার পজিশন কি আমি দেখবো না। বলে সুবিন ভেতরে চলে গেলেন। জিবিন মুস্কি মুস্কি হাসছে। সুগাকে কেউ বকলে তার ভালোই লাগে। বুঝলে ব্রো, আমাদের বাপেরা আমাদের নিয়ে খুব টেনশনে থাকে, অথচ নিজেরাই আমাদের মস্তিষ্ক আগে বিগড়িয়ে দেয়। শুধু শুধু আমার এই 27টা বছর একাই কাটাতে হচ্ছে। কতবার বলছি বাড়িতে তার ছোট বৌমার অভাব আছে, শুনছেই না আমার কথাটা। আমি কিছু বললেই তেলে পানি পড়ার মতো ছিটকে ওঠে। যে ছেলের বাপ বিয়ে নিয়ে এত ছল চাতুরি করে, তাদের ছেলেরা যে কি কষ্টে জীবন পার করে, এটা আমার মতো জীবন কাটানো নিরীহ মন্ত্রী জানে। নিরীহ মন্ত্রী, এটাও কি মানতে হবে?